एयरपोर्ट है। हाँ कैमरा आगे देखो ये कि बैटरी सब तो बस ना की এটার মধ্যে কি ছিল কারেন্টের কোনো কিছু ছিল এই যে আগুনে হেন্দা ওই মাতকান্দা এই রাতে দা এটা না সাল গ্যাপটা না ওইটার ভিতরে লাগবে মানে ফায়ার ব্রিগেডের কাছে পানি নাই না ইও ধরছে কিসে লাগছে কিসে কি কেমিক্যালের ভিতরে কেমিক্যালের ভিতরে হ্যাঁ কেমিক্যালের ভিতরে আর ওদিকে যায় না তার বিস্ফোরণ হচ্ছে এই ঠাস ঠাস এই সামনে যায় না বিস্ফোরণ হচ্ছে হ্যাঁ একটু পরে আসার বিস্ফোরণ হচ্ছে তাই নাকি আর গ্যাস কারণে কিসের গ্যাস আছে গ্যাস মানে এটা দাঁড়ান যায় না যে ধোঁয়ার ইসে ও আচ্ছা 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 না আগুনটা লাগছে কি সেটা কেউ জানে স্যার প্রথম স্যার এসকে ক্যাপিটাল লাইন্সের সাথে একটু জায়গার মতো লাগছে আচ্ছা তারপরে স্যার কিছুক্ষণ পরে দেখলাম এসকে ক্যাপিটাল লাইন্স আগুন লাগছে আর ওই দিকে আগুন আসছে স্যার বাদ দিচ্ছে শিফট হয়ে যায় গ্রহণযোগ্যতা হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগ 16 বছর রেস্ট নিব আবার 16 বছর পরে ফিরে আইব ভোট সেন্টারে তো আগেই তো ভোট হয়ে যাইতো এই জন্য ভোট দিতে পারি নাই সেন্টার থেকে যাই ঘুরে আসতে হইতো নির্বাচন সুষ্ঠু হলে তো ভালো হয় কিন্তু সুষ্ঠু হয় কিনা বলতে পারবো না হ্যাঁ নির্বাচনটা মনে যত দ্রুত হয় যে কোনো মুহূর্তে এখন নির্বাচিত সরকার আসা দরকার নির্বাচন সুষ্ঠু হ্যাঁ হবে 100% সুষ্ঠু নির্বাচন হবে এখানে কোনো পক্ষপাতিত্ব করবে না কেউ ভোট সেন্টারে তো আগেই তো ভোট হয়ে যাইতো এই জন্য ভোট দিতে পারি নাই সেন্টার থেকে যাই ঘুরে আসতে হইতো ইনশাল্লাহ এবার আশা করা যায় ভোট দিতে পারবো কিন্তু এইদিকে আবার অন্যান্য দলগুলা বিভিন্ন ধরনের টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলোর সঙ্গে জড়িত কিন্তু এখানে জামাত শিবির এখানে জড়িত না আমরা দেখতেছি তো ওরা কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো করে না লুটপাট এগুলোর মধ্যে নাই কিন্তু অন্যান্য দল যেমন বিএনপিরা বিশেষ করে এগুলাতে মানে জড়িত সব জায়গাতে জামাতকে আর কি করি সাপোর্ট করি যে কোনো মুহূর্তে এখন নির্বাচিত সরকার আসা দরকার সবার জন্যই ভালো দেশের জন্য মঙ্গল সেটাই তো বললাম যে সবার জন্যই মঙ্গল ভালো যে সরকার সবার দুঃখ কষ্ট বুঝবো এখন কে কোন দল করে কে কি করে এটা আমার জানার দরকার নাই সবার মনের কথা বুঝবো সেই আলেই ভালো হ্যাঁ অবশ্যই ভোট তো দিবই দেশের নাগরিককে ভোট দিব না না আমি ভোট দিই নাই আমার সেকেন্ড ভোট হয়নি নির্বাচন সুষ্ঠু হলে তো ভালো হয় কিন্তু সুষ্ঠু হয় কিনা বলতে পারবো না হ্যাঁ নির্বাচনটা মনে যত দ্রুত হয় অত আমার মনে হয় যে মনে হয় ভালো হইবে দেশের জন্য আর অটোগুলা নির্বাচনী সরকার আইলে হয়তো অটোর জন্য কোনো একটা পদক্ষেপ নিতে পারে গ্রহণযোগ্যতা হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগ 16 বছর রেস্ট নিব আবার 16 বছর পরে ফিরে আইব আওয়ামী লীগের নেতা কর্মী কয়েকজন নিজের আকাম করছে কুকাম করছে সবাই তো আকাম কুকাম করে নাই করছে
এরা জায়গা জমিন বিক্রি করে এরা বিদেশে গেছে গা মায়ের বয়ে জোতার গলার মালা দিবার বয়ে যে কোনো সরকার। ওই যে ফখরুদ্দিন আইছিল এরকম হয়েছে 2 বছর। ভিতরে ভাড়া মারলে পেট ভাত চলতো না, বাইরে এলে সারাদিনে মনে হয় 1000, 1200, 1300, 1400 মারি। আমরা কি জানেন, আমরা আগে যেমনি পাউরিশা চালাইছি ওড়ি আঙ্গুর কাছে ভালা 500 টাকা জমা দিয়া মনে করেন এটা মালিকেরই পেট ভরা। যে মেইন রোডে যে আসছে এটা কিন্তু আমাদের অন্যায়, কিন্তু আমরা কি করবো? গলিতে তো এত পরিমাণে অটো হয়েছে, গলিতে চালাইলে হয় না, তখন এই জন্য মেইন সড়কে আইছে। কিন্তু আসলে এটা দেখতেছি যে খুব একটা বিশৃঙ্খল অবস্থা একটা। এটা পরিশ্রম হলেও এর মধ্যে একটা ভালো আনন্দ আছে বাবা, ভালো সুখ আছে, শরীরটা ভালো থাকে, অসুখ বিসুখ কম হয়। আর মোট কথা যে শরীরটা ভালো থাকে, এই জন্য মানে অনেকে হয়তো বা অটো রিক্সা চালাইলে হয়তো শরীর হাত পা ব্যথা করে, তারপরে অথবা পরবর্তীতে এই গাড়ি ওটা যদি বন্ধ হয়ে যায়, তো এই গাড়ি যদি চালাইতে আসে তাহলে এই গাড়িটা সহজে চালাইতে পারবে না, মানে অলসতা ধরে যাবো। রিক্সাতে চালায়, কোনো ট্রেনিং নেই, কোনো শিক্ষা নেই, কোনো প্রশিক্ষণ নাই। যেমনি পারে আইয়া দেশের কোনো ঢাকা শহরে আইয়া একটা রিক্সা লয়ে বাইরে রান্দি গুন্দি চালায়। আর আমরা গাড়ি চালিয়ে আমরা বহু বছর হচ্ছে গাড়ি চালাই। ভাড়া কম, অটোতে ভাড়াটা নিলেও যায়। 50 টাকা চাইলে 50 টাকা ভাড়া, 50 টাকা চাইলাম, অটোওয়ালা অটো ব্যাটারির গাড়ি 40 টাকা হইলে চলেন। ওটা রিক্সা আছে, ওটা অ্যাক্সিডেন্ট হয় বেশি। এটা তো সরকার অবৈধ, তো অবৈধ ব্যাপার টাকা খায় ছাড়ে দেয়, 1200 কোটি টাকা খায়, 1500-1200 কোটি খায় ছাড়ে। সরকার বললে একবার বন্ধ করে দিক, তাহলে আপনি কি করবেন? অন্য কর্ম করে খামো, অন্য ব্যবস্থা সরকার অন্য ব্যবস্থা করে দিবে আমাকে। সরকার তো এরকম ব্যবস্থা করে দেয় না, না দিলে আবার সরকার আবার আন্দোলনে আমরা। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে ফেব্রুয়ারিতে একটা ভালো নির্বাচন করে তারপরে তারা বিদায় নেবেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ভালোভাবে তারা বিদায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন বারবারই। এর আগেও প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানেও তিনি দেশ বিদেশের অনেক সাংবাদিক যারা ছিলেন বা বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথেও বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিবের সাথে বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় থাকতে চান না এবং ফেব্রুয়ারিতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে তিনি ভালোভাবে বিদায় নিতে চান, যেটা হচ্ছে তার প্রত্যাশা। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে যদি বলতে হয় তাহলে দুটো বিষয় নিয়ে যে কথা চালাচালি হচ্ছে বা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে, জামাত ইসলামী, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনায় বিষয়, তারপরে আপনার হেফাজত ইসলাম, এক একজন এক এক ভাষায় কথা বলছে। অনেকে বলছে পিআর পদ্ধতি হতে হবে, কেউ বলছে না নির্বাচন পদ্ধতি, দলের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন করবে, যারা নির্বাচিত হয়ে আসবে সংসদে এসে তারা নতুন করে কিছু করবে। কিন্তু পিআর পদ্ধতি করতে হলে অবশ্যই গণভোটের দরকার। বর্তমান সরকার বলছে যে হয় নির্বাচনের আগের দিন আমরা গণভোট নিব, এরপরের দিন জাতীয় নির্বাচন করব। এতে করে সরকারের অনেক বেশি টাকা খরচ হবে। এজন্য সরকার আরেকটি প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের সামনে উপস্থাপন করেছে, সেটি হচ্ছে যে একই দিনে একই বুথে পাশাপাশি দুটো ব্যালট বাক্স থাকবে, একটা গণভোটের ব্যালট বাক্স, আরেকটা হচ্ছে দলীয় প্রার্থীদের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য যে ব্যালট বাক্স, সেখানে তারা প্রার্থী নির্বাচনের জন্য ব্যালটে তাদের ইচ্ছা অনুযায়ী সিল মারবেন, প্রতীকে সিল মারবেন, মেরে সেটা ব্যালট বাক্সে ফেলবেন। যে সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে যদি অনুষ্ঠান করতে যায়, সেক্ষেত্রে অতিরিক্ত ব্যালট বাক্স লাগবে এবং সেক্ষেত্রে অনেক টাকা সরকারের খরচ হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে 2 গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের মোহাম্মদ তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ানপাড়া শাকিল ও শিবন সহ কয়েকজন তাদের সাথে কথা কাটাকাটি ও মারধর করে। পরে এই ঘটনার জের ধরে রাতে 2 গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, ট্যাঁটা, বল্লম, লাঠি, সোঁটা ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি হয়। রাতের আধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে
উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়, তাদের মধ্যে বেশ কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দোকানপাট ও চলাচল। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে। তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যারা এই সনদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল। স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ। যথাযথ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছে ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে অংশ নিতে দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দলকে। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদের নেতারা। এর ফলে এসব দলগুলো কেউ এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি। আগে থেকে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠেও তেমনই ইঙ্গিত মেলে। মধ্যরাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না তারা। অন্যদিকে বামজোট আগেই জানিয়েছিল জুলাই সনদ অনুষ্ঠানে তারা অংশ নেবে না। এদিকে গতকাল সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছেন, যারা ২-১ জন স্বাক্ষর করেননি আশা করি তারাও ভবিষ্যতে করবেন, এটা উন্মুক্ত রাখা আছে। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছান জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ইউনুস। তিনি মঞ্চে বসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেন, জুলাই সনদ বিশ্বে অনন্য উদাহরণ হয়ে থাকবে। দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন তারা প্রয়োজনে আবারও বসুন, ঠিক করুন কিভাবে নির্বাচন সুন্দর করা যায়, যেন তেন নির্বাচন করে কোনো লাভ নেই। আরো বাড়তেছে
ব্লাস্ট হয়ে গেছে, পিছন থেকে ব্লাস্ট হয়ে গেছে, আওয়াজ আসতেছে। ব্লাস্ট হয়ে গেছে, পিছন থেকে ব্লাস্ট হয়ে গেছে, আওয়াজ আসতেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৫টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আরও ৬টি ইউনিট রওনা দিয়েছে। তবে ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী। শনিবার ১৮ অক্টোবর বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম। তিনি বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৫টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি। এদিকে বিকেল আইএসপিআর এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংগঠিত অগ্নি নির্বাপনে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের এক অংশে আগুন লাগায় সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। আজ শনিবার 18 অক্টোবর দুপুর 2:30টার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজের এক অংশে আগুন লাগে। বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছেন, সবাইকে নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে সিভিল এভিয়েশন ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা, বিমান ও নৌবাহিনী। এছাড়াও বিজেপির 2 প্লাটুন সদস্য যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের 36টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুরো বিমানবন্দর এলাকা কালো ধোঁয়ায় ভরে ওঠে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করছে। আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম, সিলেট সহ ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকা আছে। শনিবার 18 অক্টোবর দুপুর 2:30টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিট যোগ দেয়। বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 36টি টিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বুটিক এয়ারের ওডি 163 ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E1116 ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকায় আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে। আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো সেকশনের পাশেই একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী সহ বিমানবন্দরের দায়িত্বরতরা কাজ করছেন। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি, তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কার্গো বিমান করে আসে, বিমান করে রাখার পরে হ্যাঙ্গার গেটের ওইখানে রাখে, ওরা ওইখান থেকে ডেলিভারি যার যার পরিবারের কাছে পৌঁছায় দেয়। কিন্তু মূলত এখন সেই লাশগুলাও তো সব পুড়ে ছাই হয়ে গেছে। কেউ তার পাবে কি ভাই? কেউ পাবে না। যার যার কষ্ট সেই সব বুঝবে। ভিতরে সব কেমিক্যাল লাগছিল। প্রথমত ওই কুরিয়ার ইউনিটে ডিএসএল এর ওইখানে বা অন্যান্য কুরিয়ারের কাছে লাগতে পারে আগুন, কিন্তু ওইখানে কেউ নিয়ন্ত্রণ করে নাই। প্রথমত হালকা হালকা ধুয়া উঠছিল। এটা মূলত 2টার সময়, 2টার কিছু কয়েক মিনিট আগে, কিন্তু ওরা না করে 1:30টার দিকে তারপরে ওইখানে চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতো। এখন পারে নাই, পুরাটা এখন ছড়ে গেছে কেমিক্যালের সব আগুন ছড়ে গেছে। 1:00টার কিছুক্ষণ মানে 2টার একটু আগে, 2টার পরে। এখন পর্যন্ত কোনো আহত নিহতের খবর পাওয়া যায়? আহত ভিতরে তো আছে, আহত নিহতের কথা বলতে পারবো না, কিন্তু কারো কতজন আছে কিরকম মানুষ থাকে ভিতরে আজকে তো থাকতে পারে না, কারণ যে বিমানের যে সিভিল এভিয়েশনের যে থাকে ওরা তো ছুটিতেই, যারা শিফটে ডিউটি ছিল যাদের, ওদের কাছে হয়তো কিছু থাকতে পারে, কিন্তু হতাহতের ঘটনা বা মরার এরকম কোনো ঘটনা নাই। কিন্তু যারা বিমান ওই প্রবাসী থেকে যারা লাশ আসে ওরা তো মানে ডেড, পুরা পুড়ে ছাই হয়ে গেছে। কার্গো বিমান করে যারা আসে ওরা তো রাইখা দেয়। আগুনটা লেগেছিল কখন? জি 1:30টার দিকে, 1:30টার কিছু পরে।
স্যার, আমার নাম পারভেজ, আমি এখানে কম্পিউটার অপারেটর হিসেবে আসি। আপনার এক্সপোর্ট ইম্পোর্টের যত সব পেপার এন্ট্রি করা হয় ডাটা ওখানে আমি করি। আগুন লাগানোর কিচ্ছু করতে পারে না। আমাদের সম্পদ তো সব শেষ হয়ে গেছে। হেলিকপ্টার আছে, হেলিকপ্টার তো পানি দিতে পারে, এরা পানি দিতে পারে না। আমরা 2 ঘন্টার উপরে এখানে, এরা কিচ্ছু করতে পারে না। এই পর্যন্ত কোনো আশা নাই আগুন যে নিভাইব। আমি এবার চাকরি করি কার্গোতে, ক্যান্টিনে। আগুন লাগছে 2 ঘন্টার উপরে হয়েছে। কেমিক্যালের আগুন নিবানোর মতো কি কোনো ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে নাই? এখন সবাই বলতে যে ভিতরে কেমিক্যাল আগুন যাওয়া যাবে না, আগুন নিভাইতে পারবে না। এদিকে কেমিক্যাল আগুন লাগলে কি সেটা কি নিভানোর অবস্থা নাই নাকি? এরা তো কোনো এটা আমরা জানতে চাচ্ছি, সাধারণ জনগণ এটা জানতে চাচ্ছি। এই আগুন নিভাইতে পারে না, এই আগুন নিভানোর মতো ক্ষমতা নাই আমাদের, ক্যাপাবিলিটি আমাদের নাই। আগুন লাগার কারণ কি জানা গেছে? না, এরকম আমরা বলতে পারছি না, আমরা জানি না। এখনো আগুন কোনো নিয়ন্ত্রণে আসতেছে না। ওরা পানি দিতেছে, সবকিছু করতেছে, নিয়ন্ত্রণের বাইরে আগুন চলে গেছে। এখনো দাও দাও করে আগুন জ্বলতেছে। পুরা 1 ঘন্টা পরে আইসাও কাজে ধরে নাই। না, হাজার হাজার পথচারী মানুষ আছে। আমি না, আপনারা আরো লোকদেরকে জিজ্ঞাসা করবেন আমাদের দেশে কি ভাই এগুলা ধরিয়া কি করবেন? আজকে হেলিকপ্টারগুলো আমাদের কোথায়? আমার এক ভাইয়ের দোকান ফুড়ে যাচ্ছে, আমার গায়ে চলতেছে। ওরা হাও মাও হইরা ওখানে কান্নাঘাটি করতেছে। পুলিশ আইসা সরেন সরেন ওইগুলাই বলতেছে আমাদের, খালি সরেন, ওইগুলাই তাদের কাজ হচ্ছে। পানি আনার ব্যবস্থা তো নাই। পানি আনার ব্যবস্থা করতে হবে, নাহলে এখন এটা তো করবে, তো এটা করবে কারা? এটা কি আমরা করব? না না, আমরা আমাদের তো ঢুকতেই দিচ্ছে না তো। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে কিন্তু ফায়ার সার্ভিসটা কোনোদিন পানি আনতে পারবে না। 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। এই কারণে আমি জানাই যে আপনারা খিলক্ষেত থেকে টঙ্গী বাজার পর্যন্ত আপনারা বিশেষভাবে আপনারা গাড়িগুলো বন্ধ করে দেন এবং আপনার বিশুদ্ধ পানি আনার ব্যবস্থা করেন। কারণ ফায়ার সার্ভিস বাইরে কাজ করতে পারতেছে না, তাদের পানি সংক্ষেপ। এই কারণে আপনারা খিলক্ষেত, এয়ারপোর্ট, টঙ্গী বাজার যেখানে পারেন অবশ্যই 2 লিটারের পানি আপনারা আনার ব্যবস্থা করেন। প্লিজ অনুরোধ জানাই আমি আপনাদের কাছে। এখানে পানির জন্য কিন্তু আর এখানে বিস্ফোরণ কিন্তু হবে। যে ফেব্রিক্সগুলা, সুতাগুলা, এগুলা আরও পাওয়ার প্ল্যান্টের মাল ছিল, সরকারি পাওয়ার প্ল্যান্টের, এগুলো অনেক টাকার মানে এলসি করা মাল আসছিল, এগুলা সব নষ্ট হয়ে গেল। উৎপত্তিস্থল কুরিয়ার ইউনিট থেকে শুনছিলাম, মানে ওই পাশ থেকে আগুন লাগার পরে এটা আস্তে আস্তে পুরোটাই ছড়াই গেছে। এখনো দেখছি যে আগুন লাল রশ্মি দেখা যাচ্ছে, এখনো কন্ট্রোলে কিন্তু আসে নাই বোধ হয়, এখনো আসে নাই। কারণ প্রথমে যখন এটা চলে আসছে আপনার যে কেমিক্যালের মধ্যে চলে আসার কারণে এটা আর নিয়ন্ত্রণ করা যায় নাই। আর কেমিক্যালের আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, ফোম জাতীয় জিনিস দিয়ে কোনো কিছু দিতে হয়। এখন জানি না ওনারা ফোম ইউজ করছে কিনা জানি না, ভিতরে আমরা কেউ ঢুকতে পারছি না। হ্যাঁ, যদি আপনার এই যে আপনি স্কাই ভিউতে যখন আগুনটা লাগে প্রথম, ওইখানে যদি আপনার পানি মারতো তাও থেমে যেত। তখন আমাদের মালের মধ্যে আগুন ধরে নাই, মালের মধ্যে তো আগুন ধরে, মালে ধরছে পরবর্তীতে 1.5 ঘন্টা পরে যখন আগুন এখানে চলে আসে, কুরিয়ার সার্ভিস চলে আসে, তারপরে এখানে চলে আসে। গতবারে যখন আগুন লেগেছিল কুরিয়ার সার্ভিসে আমরা কিন্তু থামিতে পারছি, এইদিকে আসতে দেয়নি। আমরা এখান থেকে আগুন পানি প্রোটেকশন দিচ্ছি, এখানে আসতে পারে নাই। এবার কিন্তু সেটা করতে দেয়নি। ভিতরে তো এখন প্রচুর এলসির মাল আছে, প্রচুর টাকার। এখানে হ্যাঁ, আইফোন তো এটা তো অল্প মাল, এটা আইফোন অল্প একটু মাল। হ্যাঁ, এখানে যে এলসিতে যে মালগুলো হাজার, এখানে কোটি বললে ভুল হবে, হাজার কোটি টাকার মাল। এখানে হাজার কোটি, মানে যদি বলি আমরা কোটি টাকার মাল, তাহলে ভুল হবে। এখানে 1000 কোটি টাকার মাল, এক একটা এলসি আছে কোটি টাকার এলসি। এদের বিমানের বা সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার সার্ভিস আছে। তো ওরা কি করলো? এরপরে যে বিভিন্ন জায়গাতে যা আসছে, ওরা কি কাজটা করলো? এখন কি পারে না যে সন্ধ্যার আগে তো পারতো কার্গোর গেটটা খুলে ওরা নিয়ন্ত্রণ করতে পারতো? পানি তো নাই, এমন না যে পানি নাই, পানি আছে, লোকজন আছে, নিরাপত্তা বাহিনী তো কত সুন্দর নিরাপত্তা দিছে। ওরা নিরাপত্তায় যেভাবে কাজ করতেছে, এখন এইভাবে কি কাজ করতে পারতো না? কাস্টম সরকারের সিএনডিএফের বা বিভিন্ন কোম্পানির মাল আছে, ওরা মাল ডেলিভারি করলে আমার গাড়িতে আমি নিয়ে যাই। এখন এরা যদি না করতে পারে, আমার ব্যবসা বন্ধ। তো মূল বিষয়টা হচ্ছে এটা, এছাড়া আর আমার কিচ্ছু বলে না। পুরো বাংলাদেশে তো অচল। 8 নম্বর গেটের ভিতর সাইড থেকে আগুনের উৎপত্তি হয়েছে। আমরা যাওয়ার পরে সেখান থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই পুরো কার্গো কমপ্লেক্স আগুনে ছেয়ে যায়। আর আমার সিনথিয়া টেট ইন্টারন্যাশনালের মেবি 15 থেকে 16টা শিপমেন্ট ছিল, এর মধ্যে 6টা কি 7টাতে আমরা টেক স্প্রে করা ছিল, আর বাকিগুলো আমরা পেপার এখনো সাবমিট করি নাই। এই সমস্ত মালামালে আমার পুড়ে গেছে আগুনে। এখনকার পরবর্তীতে কি হবে এটা এখনো বলা যাচ্ছে না। আর এই আগুনের উৎপত্তিতে কোথায় থেকে হয়েছে
এটা এখনো শিওর কেউ বলতে পারতেছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যাপ্ত পরিমাণ, কারণ আমার 15-16টা শিপমেন্ট রয়েছে, এগুলো সব পুরো ধ্বংস হয়ে গেছে। এখানে আমার 1 কার্টন মালও কারো অবশিষ্ট নাই। না, আমার এক সহকর্মী বলতেছে যে ভিতরে আগুন লাগছে। পরে আমরা এখানে এসে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ধোঁয়া দৃশ্যমান দেখা যাচ্ছে যে ধোঁয়া বের হচ্ছে। পরে আমরা ওখানে আগাই গেলাম, যাওয়ার পরে ফায়ার সার্ভিসের একটা গাড়ি ঢুকানোর জন্য আমরা গেট ভাঙলাম, কিন্তু জায়গা স্বল্পতা হওয়ার কারণে গাড়িটা ঢুকতে পারে নাই। তারপরে 2 নাম্বার গেট দিয়ে আমরা পাইপ ক্যারি করে নিয়ে পানি দিছি, কিন্তু সেই পানিতে ওখানে কাজ হয়নি, এত পরিমাণে আগুনের প্রখরতা ছিল। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মনে করেন লক্ষ লক্ষ কোটি টাকার মতন মনে করেন যে ক্ষয়ক্ষতি হয়েছে। মনে করেন যে আপনার এই কাজটা মনে করেন যে বাইরের দেশ থেকে আমরা আমেরিকা থেকে, চায়না থেকে, মনে করেন যে আপনার দুবাই থেকে, পাকিস্তান থেকে 3 পিস আসে, মনে করেন যে মোবাইল আসে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক বড় বড় ব্যবসায়িক বাংলাদেশে বড় বড় ব্যবসায়িক জিডি আছে, মনে করেন যে সম্পূর্ণই মনে করেন সবগুলোই মনে করেন যে আপনার এই এয়ারপোর্ট থেকে মাল নিয়ে আসে, মনে করেন যে আপনার করে ইনপুট করে মাল নিয়ে আসি, মনে করেন যে মার্কেটে সেলতে। কুরিয়ার গেটে যখন আপনার এসিডে ব্রাশ হয়েছে, হওয়ার পরে মনে করেন যে কুরিয়ার গেটে মনে করেন যে অনেক গার্মেন্টসের অ্যাসোসিয়েশনের মনে করেন পাঁচ থাকে, পল্লি থাকে, তারপরে আপনার ফেব্রিক্স থাকে, অনেক ধরনের মনে করেন কাপড় চোপড় আসিল, এবং কি কিছু কেমিক্যালও আসিল। ওই কেমিক্যালে আগুন লাগানোর সঙ্গে সঙ্গে মনে করেন যে আর মনে করেন ফায়ার সার্ভিসে কোনো কিছু, ফায়ার সার্ভিস তো মনে করেন যে অনেক প্রায় গাড়ি আইছে, কিন্তু তারপরে মনে করেন লাইন দিতে মনে করেন যে আপনার 20 থেকে 30 মিনিট সময় লাগছে। মনে করেন যে গেট তালা তুলে ভাঙ্গাছে, তো বন্ধর দিন, শুক্র শনি তো 2 দিন কাস্টম বন্ধ থাকে। মনে করেন যে মনে করেন চাবি টাবি করতে পারে নাই, মনে করেন অনেক গেট মনে করেন যে বাইরে তালা তুলে ভেঙ্গি মনে করেন যে ভিতরে নিয়ন্ত্রণ নেসতে পারে নাই অনেকেই। দক্ষিণ পাশে প্রথমে বিজিএমএ গোডাউন, তারপরে কেমিক্যাল গোডাউন, ফার্মা গোডাউন, এই পাশে কমার্শিয়াল গোডাউন, তারপরে ডিজিআর গোডাউন, তারপরে গার্মেন্টস গোডাউন, তারপরে ওই পাশে আবার ইন্ডাস্ট্রিয়াল গোডাউন। প্রত্যেকটা পর্যায়ক্রমে এই মালগুলো সাজানো থাকে। ওই পাশে কুরিয়ারে জিএসএল, ফেডেক্স, টিএনটি, আরামেক্স যাবতীয় স্যাম্পলগুলা ওইখানে এসে জমা হয়। ওই স্যাম্পল সেকশনে প্রথমটা আগুনটা উৎপত্তিস্থল হয়। ওইখান থেকে আস্তে 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 কর্তৃপক্ষ জানানোর পর্যায়ে আস্তে আস্তে আগুনটা পুরোটা ছড়া যায়। ইউনিট চেষ্টা করতেছে যেহেতু ভিতরে কেমিক্যাল এমন প্লাস্টিক বিভিন্ন ধরনের আইটেম থাকে, ইলেকট্রনিক পণ্য, এগুলো যখন একটু থাকে পরবর্তীতে আবার নিভলে আবার জ্বলে ওঠে, এইভাবে পুরোটা আগুনটা ছড়ে যেতেছে। ম্যাক্সিমাম পণ্য যদিও থাকে, ওইখানে পণ্যগুলো নির্ণয় করা, যদিও 2-1টা পণ্য থাকে, এগুলো নির্ণয় করা খুব কষ্টসাধ্য হবে, কারণ প্রত্যেকটা পণ্যের গায়ে একটা করে সিলমোহর থাকে, মার্ক থাকে, মার্কগুলো তো অলরেডি পুড়ে গেছে। এই মালগুলো যে কী হবে, সেটা কীভাবে নির্ণয় করবে, এটা আল্লাহ ভালো জানে। এখন হাজার হাজার কোটি টাকার মাল এখানে কুরিয়ার সার্ভিস ধরে আপনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যেই কেমিক্যালে তো সব চলে গেছে। এখানে কেউ যদি বলে আমার 20 টাকার মাল চলে গেছে, ভুল হবে। এটা নিহত হওয়ার মতো খবর নেই, কারণ তারা সবাইকে বের করে দিয়েছে। আর আহত হবে কীভাবে, ফায়ার ব্রিগেড যদি ভিতরেই ঢুকে নাই, তারা আহত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যে তারা আগুন নিভে দিকে আহত হয়েছে। কর্মী ছিল, তারা সাথে সাথে বেরিয়ে গেছে, কর্মীরা সব বেরিয়ে গেছে। তারা আর সবচেয়ে বড় কথা আছে, বন্ধের দিন ছিল। স্কাইভিউ যেখানে আগুনটা লেগেছে ওইখানে যে জানতে পারবো যে এখন আসলে কিভাবে আগুনটা শর্ট সার্কিট নাকি কেউ ধরেছে নাকি কিভাবে। সবার এক কথা, পাঞ্জাবে যেত আমাদের জানি, ও কিন্তু তার মনের ক্ষোভ থেকে বলতেছে, ঠিক আছে। যদি আগুন নিবানের জন্য যদি সবার সহযোগিতা চেত, ওইটা নিবা দিলেই হইতো।